আমার টিটু ভাইয়ের প্রতি ওনাদেরকে প্রাণ থেকে অসংখ্যবার ভালোবাসি। আর অনেকের মতো অবস্থা আমার অভিজ্ঞতাও তাই। আমরা অনেক টকশো করেছি, কথা বলেছি, অনেক কাছাকাছি দেশে ছিলাম, কিন্তু দেখাও হয়নি। যখন বিদেশে দৌড়াচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্রে, কানাডা, কাছাকাছি বর্ডারে থেকেও টিটু ভাইয়ের সাথে আমাদের ওই যোগাযোগ হতো, কিন্তু আসলে সরাসরি দেখা হয়নি। আজকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন, আমি ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমার কোনো ভাষা নেই তাদের কাছে এই কৃতজ্ঞতা ব্যক্ত করার। তবুও আজকে আমাকে যে সুযোগ দিয়েছে, এই সুযোগে আমি আমার ঋণ আমি কিছুটা টিটু ভাই এবং নাজমুল সাকিবের প্রতি আমি প্রকাশ করছি। একই সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জনাব নাজমুল সাকিব সাহেবের অনুসন্ধানী প্রতিবেদনগুলো, যেগুলো আলোড়িত করেছে পুরো বাংলাদেশকে, পুরো জাতিকে। তার অনুসংবাদে জয়ের অর্থ কেলেঙ্কারি, মুনিয়া হত্যাকাণ্ড, তার হলুদ সাংবাদিক ল্যাসপেন্সার, যাই বলি, নাঈমুল ইসলাম খানের দুশ্চরিত্র এমনও দেখেছি তার প্রশ্নবারে জর্জরিত হয়ে নাঈমুল ইসলাম খান তার শো ত্যাগ করে চলে গিয়েছেন। তো ওনার যে সাহসী ভূমিকা এবং ওনার যে সব জায়গায় নাজমুল সাকিব সাহেবের অ্যাক্সেস, এবং বিশেষ করে 5ই আগস্টে বিপ্লবে যেদিন বাংলাদেশ সত্যিকার অর্থে স্বাধীন হলো, সার্বভৌমত্ব, যেটা অনেকে আমরা বলি যে আমরা একটা পতাকা হয়তো 71 সালে পেয়েছি, কিন্তু সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রকৃত স্বাদ লাভ করা আমাদের 5ই আগস্ট থেকে শুরু হয়েছে। সেই আন্দোলনের পরে যখন নাজমুল সাকিব, আমাদের দেশপ্রেমিক সেনাপ্রধান, যাকে আমি শ্রদ্ধার সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করছি, সে ওয়াকারুজ্জামান সাহেবের সাথে একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার গ্রহণ করলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে এই দেশপ্রেমিক সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব নাজমুল সাকিব এর প্রতিটি প্রশ্নের জবাব দিয়েছেন, যেটা সবাইকে, যেটা কখনো বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াতেও তখন পর্যন্ত সেনাপ্রধানের কোনো বক্তব্য এভাবে অনানুষ্ঠানিকভাবে কেউ নিতে পারেননি। সুতরাং আমি এটার জন্য একটা বিশেষ করতালি আশা করছি আপনাদের সবার কাছ থেকে নাজমুল সাকিব সাহেবের জন্য। তো ওই থেকে সাংবাদিকতার যে মান এবং যে কোয়ালিটি, আমি আরটিভির এক সময় আমি একটা ব্যবস্থাপনায় ছিলাম, সেই সুবাদে আমি তার নাম জানতাম এবং সাংবাদিকতা করেন এটুকু অভিজ্ঞতা ছিল। আমিও অত্যাচারিত হয়েছি, নিপীড়িত হয়েছি, যাই হয়েছে সেটা বলবার প্ল্যাটফর্ম হয়তো এটা নয়, আমি এটাকে বেছে নিচ্ছি না, যেটা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত কথা না বলি। আমিও অনেক বছর দেশ থেকে দেশান্তর, সেটা নাজমুল সাকিব সাহেবও জানেন, আমার টিটু সাহেবও জানেন। আমিও 5ই আগস্টের পরেই দেশে ফিরেছি, কখনো লন্ডন, কখনো আমেরিকা, কখনো কানাডা, কখনো মালয়েশিয়া, থাইল্যান্ড, এই ঘুরে জীবন কাটিয়ে ব্যবসা বাণিজ্য হারিয়ে 14টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে, কিছুই করার ছিল না। তো আমি ওনাদের কাছে কৃতজ্ঞ যে ওনাদের প্ল্যাটফর্মে আমাকে ডাকতেন, আমি কথা বলতাম। কতটা পাঠকের জন্য, কতটা দেশের জন্য বলতে পেরেছি সেটা দেশের মানুষ মূল্যায়ন করবে। আমি আজকে শুধু এই অনুষ্ঠানে অনেক নীতি নির্ধারকরা আছেন, সবাইকে আমি একটা আবেদন করি, আমরা নাগরিক টিভির একটা আনুষ্ঠানিক যাত্রা বাংলাদেশ থেকেও হোক, আমি এটার জন্য সবার কাছে একটা আবেদন জানাই, এটার জন্য আমরা যেন সবাই এক কাতারে দাঁড়াতে পারি। কারণ নাগরিক টিভি যদি এখান থেকেও যদি আমরা একটা সম্প্রচারের ব্যবস্থা যদি আমরা করতে পারি, আমরা সবাই যদি এক কাতারে দাঁড়াতে পারি, আমি মনে করি সবার আগে যদি এই আনুষ্ঠানিকতা তৈরি হয়, আমি প্রথমেই সেই প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়ার জন্য আমি এক পায়ে দাঁড়িয়ে আছি, এই কথা দিতে পারি। এবং আমি আরও যারা এখানে বোদ্ধারা আছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন, আমি মনে করি নাগরিক টিভিকে এটা তাদের প্রাপ্য, এটা তাদের অধিকার। তারা যে সাংবাদিকতা দেখিয়েছে, তারা বলে কয়ে তাদের সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে, বিশেষ করে আমার টিটু ভাই এবং সাকিব সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র কম হয়নি। বহু অপবাদ, অপপ্রচার, কলঙ্ক মাথায় নিয়েও পাহাড়ের মতো, অতন্ত্র প্রহরের মতো দাঁড়িয়েছিলেন দেশ ও জাতির পাশে। বসুন্ধরা গ্রুপ তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছে, তাদের 5ই আগস্ট পর্যন্ত ওনাদেরকে সাইবার সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে তাদের টয়লেট পেপার
হ্যাঁ, যেটা বাংলাদেশের মানুষ এগুলো এখন আর পড়েও না, আগেও পড়তো না। হ্যাঁ, যেটা কোনো সাংবাদিকতার মানদণ্ডেই পড়ে না, সেখানে ওনাদের ছবিকে ঝুলিয়ে রেখেছিল, টাঙিয়ে রেখেছিল, ওনাদের ভয়ে আতঙ্কে সেটা সরিয়ে নিয়েছিল। কিন্তু অতীব দুঃখের বিষয়, পরবর্তীতে যারা আবার সেই পত্রিকার দায়িত্ব নিয়েছেন তারা সেটা সরিয়ে নিয়েছেন বটে। কিন্তু আমার প্রশ্ন হলো, এখানে মিডিয়া সেলের প্রধান জহিরুদ্দিন স্বপন ভাই আছেন। হ্যাঁ, ওনার কাছে একটা বিনয়ের সাথে আমার একটা প্রশ্ন রেখে গেলাম যে বসুন্ধরা গ্রুপকে, তাদের পত্রিকাগুলোকে কোন প্রেক্ষাপটে, কোন নীতিমালায়, কোন চিন্তা চেতনায়, কোন ধারণে বাহনে কিভাবে মানে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে বা মানে জাতীয়তাবাদী মতাদর্শের সাংবাদিকতারা সম্পৃক্ত হলেন, সেটাকে একটু খতিয়ে দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এত সহজে এই পত্রিকাগুলোকে যারা সাংবাদিকতার পেশাটাকে, মহান পেশাটাকে কলঙ্কিত করে গিয়েছে 15টি বছরে, যারা প্রকৃত সাংবাদিক তাদেরকে সাংবাদিকতা করতে দেওয়া হয়নি, তাদেরকে গণভবনে ঢুকতে দেওয়া হয়নি। এরকম অনেকে আছেন যারা আমি নাম বলতেই পারি, দুই একজনের, মতিউর রহমান চৌধুরী সাহেব, তিনি সাংবাদিকতার আইকন, কখনো ওনাকে ডাকা হতো না। এখানে আরও অনেক আছেন, এই যে মেহেদি সাহেব আছেন, ওনাদেরকে কখনো মানে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে এই কারণে কখনো ডাকা হতো না। তো এটা তো সাংবাদিকতা হয় না, এটা এক পেশে সাংবাদিকতার জন্য তাদের নৈতিকতার বিপর্যয় করে তাদেরকে সেখানে আমন্ত্রণ এবং তাদেরকে প্রশ্নগুলো শিখিয়ে দেওয়া হতো। তো যাই হোক, আমরা যখন টকশোতে কথা বলি তখন প্রেক্ষাপটটা একটা রকম থাকে, সেটা ভিন্ন একটা বিষয়। আবার সেমিনারে যখন কথা বলি সেটা আরেকটা জায়গায় যায়। আবার যখন কোনো অডিয়েন্সের সামনে কথা বলি তখন কিছুটা মানে ধরু কাপ একটা চিন্তা, যা কতটা ভুল করলাম, শুদ্ধ করলাম, কারণ অসংখ্য মেধাবী প্রজ্ঞাবান মানুষরা সামনে বসে থাকেন, কতটা বেয়াদপি হয়ে গেল, দৃষ্টতা হয়ে গেল, সেটাও মনের অবচেতন মনে কাজ করে। তো সব কিছু মিলিয়ে আমি ওনাদের নাগরিক টিভির সাফল্য কামনা করি এবং বিশেষ করে আমি আরও মানে কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং এই নাগরিক টিভির এই বিশেষ আজকের এই অনুষ্ঠানে যোগদানের জন্য, আমার বিদেশে যাওয়ার কথা ছিল আজকেই, আমি শুধুমাত্র আমি কীভাবে প্রকাশ করব যে আমার তো আমি তো অনেক ঋণ, হ্যাঁ, আমার এই ঋণটাকে আমি কোনোভাবে প্রকাশ করি, বিদেশ যাত্রাটাকে আমি স্থগিত করি। আমি সেটা স্থগিত করে এই অনুষ্ঠানে এসেছি। হ্যাঁ, আমাকে ওনারা ডেকেছেন, এজন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি। আবারও নাগরিক টিভি যেন বাংলাদেশ থেকে তাদের সম্পূর্ণরূপে কার্যক্রম চালাতে পারে আধুনিক প্রযুক্তির মাধ্যমে। তারা আধুনিক প্রযুক্তি এমনিই ব্যবহার করে, অন্য চ্যানেলগুলো, একজন বক্তা বলছিলেন যে তারা এতটা প্রযুক্তি নির্ভর, এখনও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মগুলো হয়ে ওঠেনি নাগরিক টিভি যতটা হয়ে উঠেছে। তো যাই হোক, আমি এই আহ্বান সবার প্রতি রেখে, এই অনুরোধ সবার প্রতি রেখে, এই সহযোগিতা সবার কাছে প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বিশেষ করে নাজমুল সাকিবের প্রতি আবারও শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা সব কিছু থাকলো, টিটু ভাইয়ের প্রতিও থাকলো অসংখ্য ভালোবাসা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সকলকে।